বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। বরাবরের মতো আজকে আমি তোমাদের সামনে উচ্চতর ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো তোমরা জানো আমরা অনুশীলনী 2 করছিলাম। ওই অধ্যায়ের আমরা এই বেশ কিছু থিওরি, তত্ত্ব, প্রবলেম অনেক কিছু আসলে করা হয়ে গেছে, কিন্তু গুরুত্বপূর্ণ টপিক যেটা মানে বাকি ছিল আংশিক বর্ণাংশ, যেটা থেকে প্রশ্ন পরীক্ষায় বেশিরভাগ সময় আসে এবং একটু অপেক্ষাকৃত জটিল একটা টপিকস। তো সেটা আমরা আসলে বেশ কয়েকটা ক্লাস, আমি এটার উপর প্রায় 3টা ক্লাস নিয়ে ফেলছি। আজকে সব 3টা ক্লাস হবে। আজকে পর্ব 3 আংশিক বর্ণাংশের উপর পর্ব 3 আজকে চলছে বা চলবে। যারা এখনো লাইভ ক্লাসে যুক্ত হও নাই, তারা লাইভ ক্লাসে যুক্ত হয়ে যাবা। আরেকটা বিষয়, জরুরি একটা বিষয়, তোমরা অনেকে ক্লাস 9 অনেকেই ক্লাস করছো না। এটা তোমাদের জন্য কিন্তু পড়ার সমস্যা হতে পারে। হ্যাঁ, কারণ তোমরা যে ক্লাস করছো না করছো ওগুলো প্রতিদিন হাজিরা আমরা নিচ্ছি এবং সেগুলো রিপোর্ট হচ্ছে। হ্যাঁ, কারা কারা উপস্থিত থাকছে, কারা কারা উপস্থিত থাকছে না লাইভ ক্লাসে, সেগুলো আমরা দেখতেছি। আবার পরবর্তীতে কারা ভিডিওগুলো আসলে দেখতেছে বা কিংবা দেখতেছে না, সেই বিষয়ে আমরা এগুলো কি রিপোর্ট রাখতেছি, রিপোর্ট নিচ্ছি। ঠিক আছে, তো এখানে আসলে ফাঁকি দেওয়ার কোনো বিশেষ একটা সুযোগ নেই। ঠিক আছে, তো তোমাদের বন্ধুরা যারা এখনো এই লাইভ ক্লাসগুলো তেমন একটা করে না বা ভিডিও ক্লাসগুলো দেখে না, তাদেরকে বিষয়টা পৌঁছে দিবা, বলে দিবা যেন লাইভ ক্লাসগুলো করে। আমরা কারণ সেগুলো এই তোমাদের হাজির হিসাবে সেগুলো চেক করব। ঠিক আছে, এসে শুধুমাত্র দেখে কমেন্টে নামটা লিখে দেওয়া যৌক্তিক এবং যথার্থ নয়। ঠিক আছে, তো যাই হোক, আমরা আজকে আর কথা না বলে আমরা আমাদের মূল ক্লাসের দিকে ফিরে যাই। তোমরা জানো আংশিক বর্ণাংশের জন্য বেশ কিছু নিয়ম আছে। মোটামুটি আসলে যতগুলো নিয়ম আছে সবগুলো তোমাদের বইয়ে আলোচনা করা হয়েছে। আমিও ধাপে ধাপে সেই নিয়মগুলো একটা একটা আলোচনা করার চেষ্টা করছি, কারণ যেহেতু এখান থেকে প্রশ্ন পরীক্ষা আসতেছে, তো সেজন্য আসলে ওগুলো আমাদের সবগুলো রুলস একটু ভালোভাবে সেগুলো কোথায় প্রয়োগ করতে হয়, কিভাবে প্রয়োগ করতে হয়, কোন রুলসটা কোথায় প্রয়োগ করা উচিত, আমি সবগুলো তোমাদেরকে একদম ডিটেল বিস্তারিত বলতেছি। তোমরা যদি এগুলো একটু মন দিয়ে খেয়াল করো, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো, শোনো, বোঝার চেষ্টা করো, আশা করি আংশিক বর্ণাংশে তোমাদের বিশেষ একটা সমস্যা হবে না। তো আমি প্রথম ক্লাসে আংশিক বর্ণাংশে একটা নিয়ম নিয়ে আলোচনা করেছিলাম, মানে পর্ব 1-এ। তার পর্ব 2 আরেক ধরনের নিয়ম নিয়ে আলোচনা করেছিলাম। আজকে পর্ব 3-এ আরেক ধরনের নিয়ম নিয়ে আলোচনা করবো, যেহেতু আংশিক বর্ণাংশের বেশ কয়েকটা রুলস আছে। হ্যাঁ, তো সবগুলো রুলস যেহেতু আমাদের জানা লাগতেছে, জানার প্রয়োজন হয়। হ্যাঁ, আর আশা করি তোমরা স্ক্রিন খুব ভালোভাবে দেখতে পাচ্ছ, আমার কথাও শুনতে পাচ্ছ। কথা শুনতে না পেলে বা স্ক্রিন দেখতে না পারলে, দেখতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো যেটা মূল বিষয় যাওয়ার আগে আসলে কিছু কথা বলার আগে, আর সেগুলোই সময় লাগতেছে বলতেছি। দেখো, আমি একটা প্রশ্ন লেখা আছে তোমাদের বই থেকে, আমি প্রশ্ন নিয়েছি। এটা আমরা আজকে সলভ করবো। একটা প্রশ্ন লেখা আছে, অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ। এই ভগ্নাংশটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করব। আমরা প্রথম ক্লাসে যেটা করেছিলাম, যে আমি বেশ কিছু আংশিক ভগ্নাংশে আসলে অনেক রুলস রেগুলেশন আছে। কখন আমরা আংশিক ভগ্নাংশ করার জন্য প্রথমে আমাদের কি চিন্তা করতে হবে, কি এরপরে কি কাজ করতে হবে, এরপরে কি কাজ করতে হবে, ধাপে ধাপে তোমাদেরকে আমি প্রত্যেকটা বিষয় বলেছিলাম, নোট দিয়েছিলাম। হ্যাঁ, তো যেমন আমি বলছিলাম যে আমাদেরকে একটা ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হলে সেটা প্রকৃত কিনা অপ্রকৃত সেটা আমাদের আগে যাচাই করতে হবে। হ্যাঁ, তারপরে আরো অন্যান্য কিছু কাজ আছে। এখন প্রকৃত ভগ্নাংশ কিনা অপ্রকৃত ভগ্নাংশ সেটা কিভাবে যাচাই করতে হয়, সেই রুলস তোমাদেরকে আমি বলে দিয়েছি। হ্যাঁ, তোমরা একটু আগে ক্লাসগুলো দেখে নিবে। তারপরে যদি অপকৃত হয় তার জন্য অতিরিক্ত কিছু কাজ আছে, সেটা করার পর তারপরে আমরা এই আংশিক ভগ্নাংশের রুলসগুলো একটা একটা প্রয়োগ করব। প্রকৃত কিনা একটা ভগ্নাংশ প্রকৃত, যেমন সেটা বের করার রুলস তোমাদেরকে বলছিলাম। যদি এই লবের চলকের পাওয়ার হরের চলকের পাওয়ারের বেশি হয় অথবা সমান হয়, লবের চলকের পাওয়ার হরের চলকের পাওয়ারের চেয়ে বেশি হয় অথবা সমান হয়, তাহলে সেটা অপকৃত ভগ্নাংশ। আর যদি হরের চলকের পাওয়ার লবের চলকের পাওয়ার চেয়ে বেশি হয়, হরের চলকের পাওয়ার লবের চলকের পাওয়ারের চেয়ে বেশি হলে সেটা প্রকৃত। কিন্তু যদি এমন হয় লবের চলকের পাওয়ার হরের চলকের পাওয়ারের চেয়ে বেশি,
অথবা সমান, সেক্ষেত্রে সেটা অপ্রকৃত ভগ্নাংশ হয়ে যাবে। হ্যাঁ, তো এটা গেল আমাদের। এখন আমরা আজকের আজকের ইয়েটা শুরু করার আগে যে দুটা বিষয় একটু বলছিলাম, যে গত ক্লাসগুলোতে আমি কোন কোন রুলসগুলো নিয়ে একটু আলোচনা করছিলাম। হ্যাঁ, যেমন 1 নম্বর পরের ক্লাসটাতে আমি আলোচনা করছিলাম যে কি যদি কি হয় প্রকৃত হবে। প্রকৃত আসলে এখন আমরা প্রকৃত ভগ্নাংশ নিয়ে করছি। প্রথম ক্লাসটা, দ্বিতীয় ক্লাসটা এবং আজকের ক্লাসটাও প্রকৃত ভগ্নাংশ, একটা প্রকৃত ভগ্নাংশকে কিভাবে আংশিক ভগ্নাংশে প্রকাশ করা যায় সেই রুলস নিয়ে আমি আলোচনা করেছি, আজকেও করব। এখন সেগুলোর মধ্যে যেমন 1 নম্বর ক্লাসে আলোচনা করেছিলাম যে যদি হরের উৎপাদকগুলো এবং চলকগুলো উৎপাদক বিশ্লেষণের পর ওয়ান পাওয়ার বিশিষ্ট হবে, এবং কোন উৎপাদক একাধিকবার নাই, ঠিক আছে, একাধিকবার থাকবে না। কোন উৎপাদক কি পুনরাবৃত্তিক নয় মানে কি একাধিকবার থাকবে না, পুনরাবৃত্তিক। আর দ্বিতীয় ক্লাসটাতে পর্ব 2 এ আলোচনা করেছিলাম যে এই প্রকৃত ভগ্নাংশ, তবে কি হরের মধ্যে একটা উৎপাদক থাকতে পারে, একবার একাধিক উৎপাদক থাকতে পারে, যারা এই যে উৎপাদক বিশ্লেষণ করার পর যাদের কোনো উৎপাদক দ্বিঘাতিক হবে। উৎপাদক বিশ্লেষণ করার পর হরকে উৎপাদক বিশ্লেষণ করার পর সেখানে কোনো উৎপাদক কি দেখা যাবে সেটা কি এই যে উৎপাদক কি এই 2 পাওয়ার বিশিষ্ট হবে এবং তাকে আর উৎপাদক বিশ্লেষণ করা যায় না, এরকম ছিল। আবার বলছি বিষয়টা, হরকে উৎপাদক বিশ্লেষণ করার পর কোন উৎপাদকের পাওয়ার 2 ছিল এবং সেই 2 পাওয়ার বিশিষ্ট উৎপাদকটিকে আমরা আর উৎপাদক বিশ্লেষণ করতে পারি নাই বা পারছি না, তখন আমরা কি নিয়ম বা এই আংশিক ভগ্নাংশ প্রকাশ করতে হবে সেটা আমি গত ক্লাসে মানে পর্ব 2 আলোচনা করেছিলাম। ঠিক আছে, আজকেরটা আমার একটু ভিন্ন নিয়ম, আজকেরটা দেখো। আগের রুলসটা থেকে আজকের নিয়মটা আবার ভিন্ন, অর্থাৎ আমি এই পর্যন্ত মোট 3টা ক্লাসে 3টা রুলস নিয়ে আলোচনা করেছি, 3টা ভিন্ন এবং মৌলিক নিয়ম, একটার সাথে একটা কোনো সম্পর্ক নাই। 3 ধরনের নিয়ম। প্রথম ক্লাসে 1 ধরনের নিয়ম ছিল, হ্যাঁ, এই যে সবগুলো উৎপাদক, হরের সবগুলো উৎপাদক ভিন্ন। 2 নম্বর ক্লাসে ছিল যে একটা দ্বিঘাতিক উৎপাদক থাকতে পারে, এক বা একাধিক দ্বিঘাতিক উৎপাদক থাকতে পারে, তবে সেই দ্বিঘাতিক উৎপাদকগুলোকে আর উৎপাদক বিশ্লেষণ করা যায় না। হরে এক বা একাধিক 2 পাওয়ার বিশিষ্ট উৎপাদক থাকতে পারে চলকের, কিন্তু সেই উৎপাদকটিকে আর উৎপাদক বিশ্লেষণ করা যায় না। তখন আমরা কোন নিয়ম প্রয়োগ করব সেটা আমি গত ক্লাসে আলোচনা করেছি। আজকে আমি যে রুলসটা আলোচনা করব সেটা হলো যে প্রথম কথা প্রকৃত ভগ্নাংশ, সেটা আমি বলেছি। এখন পর্যন্ত আমি প্রকৃত ভগ্নাংশগুলো দেখাচ্ছি। অপ্রকৃতর জন্য আসলে আলাদা কোনো নিয়ম নাই, জাস্ট একটু কাজের মধ্যে সামান্য ভিন্নতা। প্রকৃত অপ্রকৃত কাজ একই, শুধু অপ্রকৃতের ক্ষেত্রে একটু বাড়তি কাজ করা লাগে, সেটা আমি দেখাই দিব পরে কোন ক্লাসে। আমরা যেই রুলসটা নিয়ে আসলে আলোচনা করতে চাই, এই যে হরে কোনো উৎপাদক একাধিকবার আছে, হরের মধ্যে আমরা যে উৎপাদকগুলো পাবো দেখা যাবে যে ওখানের মধ্যে একটা উৎপাদক একাধিকবার, একবারের চেয়ে বেশি আছে। ঠিক আছে, যদি এরকম হয় হরের মধ্যে আমরা কোনো উৎপাদক একাধিকবার পাচ্ছি, একবারে বেশি পাচ্ছি, তখন আমরা এই নিয়মটা প্রয়োগ করব। নিয়মটা কি দেখো, এই যে আগে দেখো, এই যে এই প্রশ্নটা দেখো, এটা একটা প্রকৃত ভগ্নাংশ, তোমরা দেখতেই পাচ্ছ, হরের পাওয়ার 2, হ্যাঁ, হরের মধ্যে পাওয়ার 2, ঠিক আছে। তারপরে আমরা লবের মধ্যে পাওয়ার 2, আর হরের মধ্যে দেখো এখানে 1, এখানে হলো কত 2, 1 + 2 3,
লবের মধ্যে 2, হরের মধ্যে এখানে 1 পাচ্ছি, আর এখান থেকে চলকের পাওয়ার এটাকে যদি a প্লাস b হোল স্কয়ারে ভাঙাই, a প্লাস b হোল স্কয়ারে ভাঙাই x এর পাওয়ার 2 পাবো। তাহলে এখানে x এর পাওয়ার 2, এখানে x এর পাওয়ার 1, 2 আর 1 এ 3। তাহলে হরে চলকের পাওয়ার হলো 3, লবে চলকের পাওয়ার হলো 2। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হরে চলকের পাওয়ার বেশি, কারণ হরে হলো এখানে 1, আর এখানে a প্লাস b হোল স্কয়ার সূত্র ভাঙাইলে একটা x স্কয়ার পাবো। তাহলে এখানে 1, এখানে 2, 1 এ 2 এ 3, তাহলে হরে হইল 3। হরে চলকের পাওয়ার 3, লবে হলো শুধুমাত্র 2। তাহলে আমরা দেখলাম যে হরে পাওয়ার বেশি, চলকের পাওয়ার বেশি, লবে চলকের পাওয়ার কম। তাহলে এটা একটা প্রকৃত ভগ্নাংশ, প্রপার ফ্র্যাকশন। ঠিক আছে, তাহলে এটা যেটা একটা প্রপার ফ্র্যাকশন বা প্রকৃত ভগ্নাংশ, আমরা এটার জন্য কি রুলস আমরা সেটা প্রয়োগ করব। ঠিক আছে, প্রকৃত ভগ্নাংশ। একই সাথে আমরা আজকের যে হাইলাইটেড পয়েন্ট, হরে কোনো উৎপাদক একাধিকবার আছে, খেয়াল করুন বিষয়টা, হরে কোনো উৎপাদক একাধিকবার আছে, এটা হলো মেজর ফ্যাক্ট এখানের মধ্যে। এটা আমরা প্রকৃত ভগ্নাংশ আমরা নিশ্চিত হয়ে গেছি। তাহলে আমাদের যে বাড়তি কাজ সেটা করা লাগবে না, কারণ অপ্রকৃত হলে একটু বাড়তি কাজ করা লাগে, সেই কাজটা আমাদের করতে হবে না। এখন হরে যেটা বলছি আমরা, হরে কোন উৎপাদক একাধিকবার আছে, কোথায় একাধিকবার আছে আগে আমাদের সেটা বুঝতে হবে। হরের উৎপাদকগুলো দেখো, হরের উৎপাদক হলো 2x + 1 ইনটু এই যে আরেকটা উৎপাদক হলো x + 3 হোল স্কয়ার। এটা হরের উৎপাদক, এটা হলো একবার দেখো, কিন্তু এটা কিন্তু দুইবার, এই যে পাওয়ার 2। কারণ আমরা যদি এটাকে ভেঙে লিখি, দেখো 2x + 1 এটা একবার আছে, এটা নিয়ে আমাদের কোনো কথা নাই, অবজেকশন নাই। কিন্তু এটা দেখো, এটা দুইবার, x + 3 ইনটু x + 3, এটা দুইবার, দেখতেছো এই যে দুইবার, এটা দুইবার হয়ে গেছে। x + 3 পাল্টা দুইবার, আশা করি বুঝতে পারতেছো। x + 3 পদটা দুইবার, যেহেতু x + 3 পদটা দুইবার, যে বলছিলাম আমরা আজকে আলোচনা করব এই নিয়মটা নিয়ে, মানে এই যে হরে কোন উৎপাদক একাধিকবার আছে, তাহলে হরে তো উৎপাদক একাধিকবার পেয়ে গেছি, একবারের চেয়ে বেশি পেয়ে গেছি। x + 3 উৎপাদকটা এখানে দুইবার আছে, তিনবার থাকতে পারে, চারবার থাকতে পারে, পাঁচবার, মানে একবারে বেশি হলে হবে। দুইবার থাকতে পারে, তিনবার থাকতে পারে, চারবার থাকতে পারে। হ্যাঁ, এখানে যদি সাপোজ 3 থাকতো, এই যে 3, এটা যদি 3 হইতো তাহলে এখানে আমার 3 বার লিখতে হইতো। আবার যদি 4 থাকতো 4 বার লিখতে হইতো। তো একবারে বেশি, 2 বার থাকুক, 3 বার থাকুক, 4 বার থাকুক, 5 বার থাকুক, সবগুলোর জন্য একই নিয়ম। ঠিক আছে, 2 বার থাকলে যে নিয়ম প্রয়োগ করব, 3 বার থাকলেও সেই নিয়ম প্রয়োগ করব, 4 বার থাকলেও কি ঠিক একই নিয়ম, 5 বার থাকলেও একই নিয়ম। ঠিক আছে, তাহলে আমার কথা হলো যে হরে কোন উৎপাদক কি এই যে একবারে বেশি থাকবে, 2 বার হোক, 3 বার হোক, 4 বার হোক। তবে একটা শর্ত আছে যে কোন চলকের পাওয়ার 1 এর বেশি হবে না। চলকের পাওয়ার কথা বলছি, চলকের পাওয়ার 1 এর বেশি হবে না, চলকের পাওয়ার 1 থাকতে হবে, 1 থাকতে হবে। দেখা গেল যে কোন চলকের পাওয়ার 2 হয়ে গেল, সেক্ষেত্রে একটু কাজ ভিন্ন হবে। হ্যাঁ, চলকের পাওয়ার যদি আমরা 2 চিন্তা করি, হ্যাঁ 2 হয়, তাহলে একটু কাজ সামান্য একটু ভিন্ন হবে। যাক, সেটা নিয়ে আমরা এখন ওদিকে না যাই, আমরা এদিকে থাকি। তাহলে আমাদের যে রুল বেসিক মেইন জিনিসটা সেটা হলো যে হরের মধ্যে কোন উৎপাদকের যেমন এখানে দুইটা উৎপাদক আছে, 2x + 1 একটা উৎপাদক আছে, x + 3 হোল স্কয়ার একটা উৎপাদক আছে, 2x + 1 একটা উৎপাদক আছে, x + 3 হোল স্কয়ার একটা উৎপাদক আছে। দেখা গেল x + 3 উৎপাদকটা যেহেতু হোল স্কয়ার, তাহলে এটা দুইবার হয়ে গেল। এটা কয়বার? এই দুইবার, একবার দুইবার। হ্যাঁ, যদি এখানে 3 হোল কিউব হইতো, হলে এখানে 3 বার হয়ে যেত, না আরেকবার লিখতাম। হ্যাঁ, পাওয়ার 4 হলে এখানে 4 হলে 4 বার লিখতাম। তো তখন আমরা একই নিয়ম প্রয়োগ করতাম। নিয়মটা কি সেটা একটু আমরা খেয়াল করি। নিয়মটা কি, আমি এগুলো মুছে দিচ্ছি যেহেতু দুইবার, আমি দেখাই দিলাম বিষয়টা কিভাবে হচ্ছে। তাহলে আমরা যেভাবে লিখি আংশিক ভগ্নাংশ সবসময় মনে করি দিয়ে সেভাবে লিখবো। মনে করি x² ডিভাইড বাই 2x + 1 ইনটু
x প্লাস 3 হোল স্কয়ার, যেগুলো এরকম আমরা সব সময় সব আংশিক ভগ্নাংশে লিখে থাকি। হবে চিহ্ন দিব, এই যে এটা আছে প্রথমে, তাহলে এটা যেহেতু আছে, এটা যেহেতু একঘাতিক এবং এটার সাথে কোনো মিল নাই, এটা যেহেতু একঘাতিক এবং এটার সাথে কোনো মিল নাই, ঠিক আছে, এটা যেহেতু একঘাতিক এবং এটার সাথে কোনো মিল নাই, তাহলে আমরা এটার জন্য কি লিখব, একটা ধ্রুবক দিব a ডিভাইডেড বাই 2x প্লাস 1, ঠিক আছে, যেহেতু এটা মিল নাই, সেজন্য এটার সাথে এটার জন্য একটা কি দিব, ধ্রুবক দিব। তাহলে এটা গেল, খেয়াল করে বিষয়টা। আর এটা আমরা জানি এক পাওয়ার বিশিষ্ট কোন উৎপাদক থাকলে তার জন্য একটা ধ্রুবক নেওয়া লাগে। তো আমরা এক পাওয়ার বিশিষ্ট একটা ধ্রুবক এটা পেলাম, 2x প্লাস 1 পেলাম, তার জন্য একটা ধ্রুবক a নিলাম। এটা শেষ হলো। এবার আসি এটা নিয়ে, এটার জন্য আমরা কি পাবো, আমাদের আজকের মূল কাজ হলো এটা। এখন এটা যেহেতু দুই পাওয়ার বিশিষ্ট, দুইটা উৎপাদক আছে, সেজন্য আমরা যেটা করব, এটার জন্য যেহেতু দুই পাওয়ার বিশিষ্ট দুইটা ধ্রুবক হবে, প্রথমে একটা ধ্রুবক b নিলাম, যেহেতু a আমরা নিয়ে ফেলছি তাহলে এখানে b হবে, যেহেতু নিয়ে ফেলছি এখানে b হবে, ঠিক আছে, তাহলে এখানে b হইল। এখন এখানে x প্লাস 3 আছে, সেজন্য আমরা এখানে কিভাবে করব, x প্লাস 3 নিব, ঠিক আছে। এখানে দুইবার ছিল না, উৎপাদকটা কয়বার, যেহেতু দুইবার, তাহলে সেজন্য দুইবার হলে দুইটা ধ্রুবক লাগে, তিনবার হলে তিনটা ধ্রুবক, চার হলে চারটা ধ্রুবক, পাওয়ার যত থাকবে। এখানে যেহেতু পাওয়ার 2, তাহলে দুইটা ধ্রুবক হবে, তাহলে b নিলাম। এবার d নিব, d নিয়ে এখানে কি দিব, এখানে x প্লাস 3 নিছি, তাহলে x প্লাস 3 পর কি হয়, x প্লাস 3 পর আমরা যদি মনে করি এটার পাওয়ার মনে মনে 1 চিন্তা করি, তাহলে x প্লাস 3 পর পাওয়ার হবে যে x প্লাস 3 হোল স্কয়ার, 2 পাওয়ার। বিষয়টা এভাবে চিন্তা করব, প্রথমে হোল পাওয়ার 1 নিব, তারপরে 2 নিব, যেহেতু আমাদের 2 তে শেষ আর যাব না। যদি এখানে 3 হইতো, সাপোজ কথার কথা এখানে যদি 3 হতো, তাহলে এখানের মধ্যে আমরা আরেকটা ধ্রুবক একটু নিতে হইতো, এই যে d e নিতাম মনে করো, তখন এটা 2 এর পরে এই যে x প্লাস 3 হোল টু দি পাওয়ার 3 নিতাম। যদি 3 থাকতো তিনটা ধ্রুবক হইতো, ঠিক আছে, এটার পরে একটা ধ্রুবক x প্লাস 3 হোল কিউব নিতাম, একটা দিতাম, কিন্তু আমাদের এখানে হোল স্কয়ারে শেষ, তাহলে এটা প্রয়োজন নাই, হোল স্কয়ার চলে আসছে, এই যে হোল স্কয়ার চলে আসছে, যেহেতু আমাদের এখানে হোল স্কয়ার আছে, আমরা হোল স্কয়ার পর্যন্ত গিয়ে থামবো। তো মুছে দেই, এটাই হলো আংশিক ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম। আশা করি তোমরা বিষয়টা খেয়াল করতে পেরেছো, যে যদি কোন উৎপাদক পাওয়ার, কোন উৎপাদকের একাধিকবার থাকে, যেমন এই উৎপাদকটা দুইবার, সেজন্য আমরা এই রুলসটা প্রয়োগ করব। রুলসটা কি, পাওয়ার এটা যতবার আছে ঠিক ততটা কি ধ্রুবক নিতে হবে, যেহেতু এটা পাওয়ার 2 বা দুইটা উৎপাদক আছে, হ্যাঁ, দুইটা উৎপাদক কি আছে, বারবার আছে, x প্লাস 3 দুইটা, x প্লাস 3 কি আমরা দুইটা পাচ্ছিলাম, তো এটার এক পাওয়ার নিতে হবে, এক পাওয়ার নিলে b নিলাম, এক পাওয়ারের পরে অবশ্যই একের পর আমরা জানি পাওয়ার 2 আসে, তাহলে 2 নিলাম, 2 দিয়ে d দিলাম, ঠিক আছে। আশা করি এই বিষয়টা বুঝাচ্ছে। তারপর যদি কারো কোনো বুঝতে সমস্যা হয়, আমি আবার একটু রিপিট করছি। এটা যেহেতু 2x প্লাস 1 এক পাওয়ারের 1 পাওয়ার, এই যে পাওয়ার 1, তার জন্য একটা ধ্রুবক নিতে হবে, সেটা আমরা জানি। 1 পাওয়ার বিশিষ্ট কোনো উৎপাদক থাকলে তার জন্য একটা ধ্রুবক a নিলাম, এটা শেষ। এখন এটার ক্ষেত্রে এটা যেহেতু দুইবার আছে, হ্যাঁ, দুইবার আছে, x প্লাস 3 টা দুইবার আছে, যেহেতু পাওয়ার 2টা অবশ্যই কি হবে, দুইবার হবে, এই উৎপাদকটা দুইবার, কারণ x প্লাস 3 হোল স্কয়ার সমান আমরা কি লিখি, x প্লাস 3 হোল স্কয়ারকে আমরা কি লিখি, x প্লাস 3 ইনটু x প্লাস 3, যেহেতু দুইবার আছে, সেক্ষেত্রে আমাদের যেটা করা লাগে, তার জন্য x প্লাস 3 হোল পাওয়ার 1 নিব, একটা ধ্রুবক b নিলাম, ঠিক আছে, x প্লাস 3 হোল পাওয়ার 1, এখন x প্লাস 3 হোল পাওয়ার 1 হইলো, 1 এর পর পাওয়ার কত হয়, 2 হয়, আমরা জানি 1 এর পর পাওয়ার হয় 2, এই 2 নিলাম, 2 নিয়ে আরেকটা ধ্রুবক নিব। যদি এখানে পাওয়ার 3 থাকতো তাহলে আমরা আরেকটা নিতাম, যদি 3 থাকতো পাওয়ার কথা তাহলে আরেকটা ধ্রুবক নিতাম, এবং কি 2 এর পর পাওয়ার কত হয়, 3 হয়, এই যে 3, এভাবে লিখতাম। আশা করি, কিন্তু আমাদের এখানে 2 পাওয়ার পর্যন্ত আমরা 2 পর্যন্ত লিখে স্টপ করে দিব।
আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এই বিষয়ে আর কথাবার্তা বলছি না। আমাদের আংশিক ভগ্নাংশের মোটামুটি এটা এই ফরম্যাটে হবে। আমাদের এই ভগ্নাংশটা আমরা যদি এই ভগ্নাংশটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করি এই ফরম্যাটে হবে। ঠিক আছে, এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। আশা করি সবাই বুঝতে পারছো। আমরা এই যে ভগ্নাংশটা দেয়া আছে এটাকে যদি আংশিক ভগ্নাংশে প্রকাশ করি এই ফরম্যাটে হবে। এখন আমাদের কাজ হলো যে এটাকে ডি না দিয়ে সি দিতে পারি, সি দিয়ে দিই, সি দিই, এ বি এর পরে সি হয়, সি দিলাম। এটাকে যেহেতু নিচ্ছি এটার পরে বি, এটা ডি নিলেও দিয়ে নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। এখানে সিরিয়াল মেনটেনের কোনো ফ্যাক্ট না, কেউ চাইলে সিরিয়াল মেনটেনও করতে পারে, কেউ নাও করতে পারে, এটা যার যার ইচ্ছা। ঠিক আছে, এখানে যদি দিতে হবে তা না, কেউ চাইলে এখানে বিও দিতে পারে, কেউ চাইলে এখানে সিও দিতে পারে, বা কেউ চাইলে এখানে ইও দিতে পারে, এফও দিতে পারে, এটা যার যার ইচ্ছা। আমি এখানে এ দিলাম আর কি। ঠিক আছে, তোমাদের এটাকে বি দিতে পারবা, এটাকে এ দিতে পারবা, বা এটাকে ডি দিতে পারবা, বা এটাকে এফ দিতে পারবা, এটা যার যার ইচ্ছা। তবে সেটা এটা একটা জিনিস মাথায় রাখতে হবে, যাতে একই ধ্রুবক দুইবার না হয়ে যায়। এখানে এ দিলাম, এখানে বি দিলাম, আবার এখানে সে এ দিলাম, এটা দেওয়া যাবে না। একই জিনিস একাধিকবার দেওয়া যাবে না। এখানে ডি দিলাম, এখানে এ দিলাম, এখানে আবার এ দিলাম, হবে না, একটা একবার। তাহলে এটা হয়ে গেল আমাদের। এখন আমাদের কাজ হলো যে এই যে এ বি সি এর মান বের করা। সেটা তোমরা জানো। আমরা একটু লেখার পর এই ধ্রুবকগুলো মানগুলো বের করি, যে এ বি সি ধ্রুবকগুলো থাকে, সেই ধ্রুবকগুলো কি করি, মানটা আমাদের এই মুহূর্তে বের করে নিতে হয়। মানটা যদি বের করে ফেলতে পারি তাহলে আমাদের কাজ শেষ অনেকটা। এখন এই মুহূর্তে প্রধান চ্যালেঞ্জ, প্রধান কাজ আমাদের জন্য মানগুলো কি করা, বের করে নেওয়া, যে এ বি সির মান। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে যেটা করবো সেটা তোমরা জানো। আমরা প্রথমে যেটা করি সেটা হলো যে উভয় পক্ষে এই যে বাম পাশের হর দিয়ে গুণ করি, সেটা তোমরা জানো, আগেও করে আসছি আমরা। বাম পাশের যে হরটা আছে সেটা দিয়ে আমাদের সব সময় গুণ করা লাগে, এটা সব অঙ্কের জন্য নিয়ম। তাহলে আমরা লিখি 1 নংকে 2x plus 1 into x plus 3 whole square দ্বারা গুণ করি, পাই, গুণ করে দিব এখন আমরা। ঠিক আছে, 1 নংকে এই যে এটা দিয়ে গুণ করে দিব। এখন আসলে এখানের মধ্যে আমার জায়গা কম, আমি এটা এখানে রাখলে কাজ করতে পারবো না। আমি বরঞ্চ এই পাঁচটা দিয়ে কোথাও একটু লিখে রাখি, আমাদের মনে রাখার সুবিধার্থে এখানে একটু লিখে রাখি 2x plus 1, এই পাঁচটা, যেহেতু আমাদের মূল কাজ হলো এই পাঁচটা নিয়ে। আচ্ছা, না পুরোটা একটু করে লিখে রাখি দিই কোথাও, কারণ এটা আমাদের কাজে লাগবে তো, এটা ছাড়া আমরা কাজ করতে পারবো না। 2x plus 1 x plus 3 whole square of it a divided by 2x plus 1 plus b divided by x plus 3 plus c divided by x plus 3 whole square। বাস, তাহলে নাম পাশে একটু লিখে রাখছি আমাদের বোঝার সুবিধার্থে। হ্যাঁ, এখন আমরা উভয় পক্ষকে এই যে রাশিটা দিয়ে গুণ করব। খেয়াল করো, এটা যদি গুণ করি তাহলে কি অবস্থা হবে। হ্যাঁ, এই যে রাশিটা দিয়ে যদি গুণ করি, এটা আমরা কাজ করতে পারি, শর্টকাটে বিষয়টা এভাবে দেখাইতে পারি। তাহলে যদি এটা দিয়ে গুণ করি, খেয়াল করো বিষয়টা। আচ্ছা, আমি গুণ করে দেখাই, অনেকের হয়তো বুঝতে কষ্ট হইতে পারে যেটা কেমনে হয়ে যাচ্ছে বা কিভাবে হয়ে যাচ্ছে। 2x plus 1 x plus 3 whole square গুণন 2x plus 1 into x plus 3 whole square। বাম পাশে গুণ করা হয়ে গেছে, এবার ডান পাশে গুণ করব। 2x plus 1 into x plus 3 whole square, এটা থার্ড ব্র্যাকেট দিয়ে পড়া লিখে ফেলবো। a divided by, এগুলো হলো আলাদা জিনিস, a divided by 2x plus 1 plus b divided by x plus 3 plus c divided by x plus 3 whole square। থার্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেটটা ক্লোজ করে নিলাম। হ্যাঁ, তারপর এখন এগুলো মুছে দেই।
কারণ এটা আমি ডান পাশে লিখে রাখছি, এটা যেহেতু আমার লাগবে এটা আমি ডান পাশে লিখে রাখছি যে এটা 1 নম্বর সমীকরণ, এটা কিন্তু 1 নম্বর সমীকরণ, এটা লিখে রাখছি আমি ডান পাশে। এখন গুণটা করি আমি, এটার সাথে এটা কাটা, এটার সাথে এটা কাটা, তাহলে এখানে থাকবে যে শুধু x, বাম পাশে শুধু x স্কয়ার থাকবে, অবের চিহ্ন দিলাম। এখন এই পুরো রাশিটাকে দিয়ে এর ভিতরে সবগুলো গুণ করতে হবে, এটারে গুণ করতে হবে, এটারে গুণ করতে হবে, এটারে গুণ করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা গুণটা করি, হ্যাঁ অবের চিহ্ন হবে, অবের চিহ্নটা দিয়ে নেই। তাহলে গুণ করি, খেয়াল করো বিষয়টা, গুণটা কিভাবে করছি। এটা দিয়ে যদি এটাকে একবার গুণ করি, এটাকে একবার গুণ করি, আমরা চারিদিক গুণের নিয়ম অনুযায়ী গুণ করলে কি প্রত্যেকটা পদকে গুণ করতে হবে। এটা দিয়ে যেহেতু আমরা এটা পুরোটাই গুণ করতেছি, প্রত্যেকটা পদকে গুণ করতে হবে, এটাকে একবার, এটাকে একবার, এটাকে একবার। খেয়াল করো, এখন যখন আমরা এই যে এটা দিয়ে এটাকে গুণ করব, আমি জাস্ট বোঝার জন্য দেখাচ্ছি, তোমাদের করার প্রয়োজন নেই। এই যে এটার সাথে যদি এটা গুণ করি, দেখো এটা কাটাকাটি চলে যাবে, এটা কাটাকাটি চলে যাবে, তাহলে এটা কাটাকাটি চলে গেলে থাকবে যে কি, এটা থেকে যাবে, এই যে এটা। তাহলে আমরা বলতে a * x + 3 হোল স্কয়ার, ঠিক আছে। এটা কাটাকাটি চলে গেল, এটা কাটাকাটি চলে যাবে, এটা আর এটা কাটাকাটি চলে যাবে। এখন যখন এটার সাথে গুণ করব, খেয়াল করো বিষয়টা, একই রাশি দিয়ে এটার সাথে এটা গুণ করব, x + 3 এখানে x + 3 হোল স্কয়ার দুইটা আছে, x + 3 একটা হোল স্কয়ার, এখানে x + 3 এখানে একটা আছে, x + 3 হোল স্কয়ার একটা আছে, তাহলে এখানে দুইটা এখানে একটার সাথে কাটাকাটি চলে যাবে। তাহলে আমরা পাবো যে b * 2x + 1 তো কিছু হয় না, কোনো কাটাকাটি যায় নাই, এটা দিয়ে যখন গুণ করছিলাম, তাহলে 2x + 1 থেকে গেল। হ্যাঁ, আর না হয় আমি এই লাইনটা একটু ডিটেইলে করাই, অনেকে হয়তো বুঝতে কষ্ট হতে পারে যেটা আসলে কিভাবে হচ্ছে, আমি এই লাইনটা একটু ডিটেইলে করাই, তাছাড়া একটু শর্টকাটে করাইতে অনেকে আবার নাও বুঝতে পারো, একদম ডিটেইল লিখতেছি। b / x + 3 2x + 1 x + 3 হোল স্কয়ার প্লাস c / x + 3 হোল স্কয়ার গুণন 2x + 1 x + 3 হোল স্কয়ার। একবার ডিটেইল লিখলাম, এই যে এই পুরো রাশিটা দিয়ে এটাকে গুণ, এটাকে গুণ, এটাকে গুণ। এখন দেখো এটার সাথে এটা কাটাকাটি চলে যায়, তারপর এটার সাথে এটা কাটাকাটি যায়, তবে এখানে যেহেতু দুইটা আছে আরো একটা রয়ে যাবে, তারপর এখানে x + 3 হোল স্কয়ার, x + 3 হোল স্কয়ার কাটা। তাহলে আমরা শেষ পর্যন্ত কি পাই, বাম পাশে আছে x স্কয়ার থাকুক, অবের চিহ্ন দিলাম, এখানে আছে a * x + 3 হোল স্কয়ার প্লাস b * এখানে x + 3 এটার সাথে এটা কাটা গিয়ে আরেকটা রয়ে গেছে, তাহলে আমরা লিখি 2x + 1 * x + 3, এখানে x + 3 হোল স্কয়ার কাটা প্লাস c * 2x + 1, এটা রয়ে গেছে, ঠিক আছে। এগুলো ঠিক আছে, একটু রয়ে গেছে, এটাকে আমি 2 নম্বর সমীকরণ দিই। আশা করি একটু বুঝছো, এগুলো মুছে দিই, এগুলো আমার দরকার নাই। এগুলো মুছে দিই, এগুলো রাখি লাভ নাই। এই যে এখন আমরা আসলে আমাদের উদ্দেশ্য হলো যে এবিসির মানগুলো বের করা। এখন 2 নম্বর খেয়াল করো, আমরা যদি এবিসির মান বের করতে চাই, এবিসির মান যদি বের করতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হলো যে হ্যাঁ, এখন আমরা যে এই x এর মানগুলো, যেহেতু এটা একটা হবে, x এর বিভিন্ন মান আছে, মানগুলো বসাই নিতে পারি, x এর বিভিন্ন মান আছে, হ্যাঁ আমরা মান যে কোনো মান বসাইতে পারি, যেহেতু এটা হবে x এর বিভিন্ন মান, যে কোনো মান, হ্যাঁ আমাদের সুবিধা মতো যে কোনো মান বসাই কি এবিসি মানগুলো বের করতে পারি আমাদের সুবিধা মতো, মানে আমরা যেগুলো প্রয়োজন হবে এখানের মধ্যে, কারণ আমাদের উদ্দেশ্য হলো যে এবিসি মান কি করা, বের করা। এখন এবিসি মান বের করার জন্য কোন মান বসাইতে হবে সেটা আমাদের একটু চিন্তা করতে হবে।
এটা আন্দাজে বসাই দিলে হবে না। এবিসির মান আমরা বের করার জন্য কি কি মান বসাইতে পারি একটু খেয়াল করে বিষয়টা। ডান পাশে দেখো সমীকরণটা ডান পাশ। আমরা যদি এখানের মধ্যে এক্স এর মান যদি -3 বসাই, খেয়াল করো এক্স এর মান যদি -3 বসাই, এটা ভ্যানিশ হয়ে যাবে, এটাও ভ্যানিশ হয়ে যাবে, আমি সি এর মান পেয়ে যাব। খেয়াল করছো আশা করি। হ্যাঁ, এক্স এর মান যদি -3 বসাই, এটা ভ্যানিশ, এটা ভ্যানিশ, সি এর মান পাবো আমি। এখন চিন্তা করছি এক্স এর মান -3 বসাইলে যে 0 হবে, এটা আমি কি করে বুঝছি? সেটা বোঝার জন্য আসলে দেখো x+3 এখানে কমন আছে, এখানেও কমন আছে। খেয়াল করো কমন ফ্যাক্টর x+3 এখানেও আছে, এখানেও আছে। তাহলে x+3 সমান 0 দেবো মনে মনে। তাহলে x সমান কত পাই আমরা? পক্ষান্তর করে -3। এই যে x+3 এখানেও আছে, x+3 এখানেও আছে। তো আমরা তো চাই x+3 কে 0 করতে, x+3 কে 0 করতে। তাহলে x+3 সমান 0 ধরে নিলাম। তাহলে পক্ষান্তর করে x সমান -3 পাই। তার মানে x সমান -3 বসালে এটাও ভ্যানিশ, এটাও ভ্যানিশ, থাকবে আমার এটা সি। আমি সি এর মান পেয়ে যাব। তাহলে আমার একটা কাজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর বাইকগুলো নিয়ে আমি পরে চিন্তা করব কি করা যায় বা কি করা উচিত। তাহলে আমি এখন 2 নম্বর সমীকরণে x সমান 3 বসাবো। তাহলে কি 2 নংয়ে x সমান -3, সরি -3, x সমান -3 বসাই। x সমান যদি -3 বসাই আমি কি পাবো? -3 হোল স্কয়ার। এখন আর অবেদ থাকবে না, এটা সমান হয়ে গেছে, সমীকরণ হয়ে গেছে। তাহলে এখানে কি হবে? এটা এখানে হোল স্কয়ার আছে, -3 + 3 হোল স্কয়ার প্লাস b ইনটু, এটা সেকেন্ড ব্র্যাকেট দিই, 2 ইনটু -3 প্লাস 1 -3 প্লাস 3 প্লাস c ইনটু, সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগবে, 2 ইনটু -3 প্লাস 1 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে এখানে আমি পাবো যে -3 হোল স্কয়ার মানে হলো যে 9, -3 প্লাস হয়ে যাবে। এখানে দেখো -3 আর +3 কাটা, এটা কাটা। তাহলে থাকবে যে এখানে a ইনটু কত 0 স্কয়ার প্লাস b 3 2 করে -6 প্লাস 1। তারপর এখানে -3 আর +3 চলে গেছে, 0 শুধু 0 থাকবে। আমি ইনটু 0 দেই, ইনটু 0 প্লাস c ইনটু 3 2 করে -6 প্লাস মাইনাসে মাইনাস আর কি প্লাস 1, 3 2 করে 6 প্লাস মাইনাসে মাইনাস প্লাস 1, এটা হইল। তারপর 0 স্কয়ার মানে 0, a ইনটু 0 মানে 0, তারপর 0 ইনটু এখানে যা আছে 0 সাথে যা গুণ করা হবে সব শূন্য হয়ে যাবে, ঠিক আছে? এই যে সব 0 হয়ে যাবে, 0 গুণন, তাহলে 0। আর এখানের মধ্যে হবে যে c ইনটু -5, c ইনটু -5, তাহলে 9 ইকুয়াল টু 0 যোগ করলে সব 0 হয়ে যাবে, 0 0 যোগ করে 0 হয়ে যাবে, এগুলো আর লেখার দরকার নাই, কারণ 0 প্লাস 0 0 হবে, 0 সাথে এটা যোগ করলে আবার এটা হবে। তাহলে এটা কি হবে? c প্লাস মাইনাসে -5c। তাহলে আমরা কি লিখতে পারি? বা এই সিটাকে এই পাশে নিয়ে আসি, এই পাশে নিয়ে আসলে কি হয়ে যাবে? মাইনাসটা প্লাস হয়ে যাবে, 5c ইকুয়াল টু -9, 9টা এই পাশে আসছে। তাহলে পক্ষান্তর হয়েছে আর কি, মাইনাসটা এইটা এই পাশে চলে আসছে, মাইনাসটা প্লাস হয়ে গেছে, এইটা এই পাশে চলে গেছে, তাহলে এটা থাকছে, ঠিক আছে? c সমান -9/5, গুণটা ভাগ হয়ে গেছে। তাহলে c এর মান পেয়ে গেলাম আমরা। এখানে লিখে রাখি আমি, c সমান -9/5, c এর মান চলে আসছে। এখন আমাদের কাজ হলো যে b এর মান আমরা পাচ্ছি কিনা, ঠিক আছে? বা a এর মান, যে কোনো একজনের মান, a অথবা b এর মান, সেটা হিসাব করতে হবে। যেহেতু c এর মান চলে আসছে, এখন আমাদের চেষ্টা হলো যে এই a এবং b এর মান। এখন দেখো a এবং b এর মান আসলে পাওয়া যায় কিনা বা যাচ্ছে কিনা, হ্যাঁ খেয়াল করো। এখন আসলে আমরা তখন এটা 0 করছিলাম, a আর b কে 0 করে c এর মান পাইছিলাম,
একটু খেয়াল করবে বিষয়টা। এ আর বি কে জিরো করে সি এর মান পাইছি আমরা। এখন দেখো যে বি আর সি কে জিরো করা যায়। তোমরা চিন্তা করতে পারো, বলতে পারো যে বি আর সি কে জিরো করা যায়, সেটা আমি কি করে বুঝছি? দেখো বি আর সি এর মধ্যে একটা কমন ফ্যাক্টর আছে, এই যে 2x + 1 2x + 1। কারণ কমন ফ্যাক্টর না থাকলে, কমন ফ্যাক্টর যদি না থাকে তুমি জিরো করতে পারবে না। কেন জিরো করতে পারবে না? কারণ কমন ফ্যাক্টর যদি না থাকে, কমন ফ্যাক্টর যদি থাকে আমরা একটা নির্দিষ্ট মান বসাই জিরো করে ফেলতে পারবো। ঠিক আছে? কারণ আমরা এই 2x + 1 আছে, 2x + 1 আছে, আমরা 2x + 1 কে জিরো করে ফেলবো। ঠিক আছে? যেখানে যেহেতু 2x + 1 আছে, এখানে যেহেতু 2x + 1 আছে, আমরা 2x + 1 কে জিরো করে ফেলবো। কিন্তু কমন ফ্যাক্টর যদি না থাকে, তাহলে কিন্তু জিরো করা যাবে না। সেটা একটু পরে আমি দেখাবো বিষয়টা। আমরা এখন যেটা করব, আমাদের এখন উদ্দেশ্য হলো যে এই বি কে জিরো করা, সি কে জিরো করা। তাহলে আমরা এর মান পেয়ে যাব। বি কে জিরো করব, যেহেতু এর মধ্যে একটি কমন ফ্যাক্টর 2x + 1 আছে, 2x + 1 আছে, তাহলে বি কে জিরো করব, সি কে জিরো করব। তাহলে আমরা এর মানটা পেয়ে যাব। তাহলে এখানে আমরা কেটে দিই, এগুলো মুছে দিই, যেহেতু আমার এখানে জায়গা নাই। এখন আমরা কাকে জিরো করব? 2x + 1 কে। এই 2x + 1 কে জিরো করব। কারণ 2x + 1 কে জিরো করলে b ও ভ্যানিশ, c ও ভ্যানিশ। তাহলে আমি এর মানটা ইজিলি পেয়ে যাব। তাহলে 2x + 1 কে যদি জিরো করতে চাই, তাহলে x এর মান কত লাগবে? x এর মান আমার কত বসাইতে হবে? যেমন ওখানে -3 বসাইছিলাম, কিভাবে বসাইছি সেটা তোমাদেরকে আমি দেখাইছি। 2x + 1 কে যেহেতু জিরো করতে চাই, তাহলে 2x + 1 = 0 ধরে নিলাম। তাহলে 2x + 1 = -1 বা x সমান -1/2 বা -1/2। অর্থাৎ আমরা যদি বি আর সি কে যদি করতে চাই, ভ্যানিশ করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? x এর মান -1/2 বসাইতে হবে। এই রুলগুলো তোমরা মনে রাখবে, মাথায় রাখবে, এগুলো রাফে করবে পরীক্ষায়। মূল অঙ্কে দেখানোর প্রয়োজন নেই, রাফে দেখাবা। তাহলে আমরা যেহেতু এখানে কমন ফ্যাক্টর এটা 2x + 1 2x + 1 আছে, এটাকে আমরা জিরো করে ফেলতে পারবো। তাহলে বি আর সি জিরো হয়ে যাবে। সেজন্য আমরা এটাকে জিরো ধরে নিলাম, যেহেতু এটা জিরো হয়ে যাবে। তাহলে এটা জিরো হইতে হলে x এর মান -1/2 হইতে হবে। তাহলে আমরা এখানে x এর মান -1/2 বসাই। তাহলে লিখে দিই। তাহলে এখন উভয় পক্ষে x এর মান -1/2 বসাবো। তাহলে কি -1/2 বসাই, অবিচ্ছিন্ন হবে না সমীকরণ। এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। টু ইন্টু -1/2, যেহেতু মাইনাস মান আছে সেজন্য আমাদের একটু ওই সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগছে। সেকেন্ড ব্র্যাকেট না দিলে আসলে বানি করা যাচ্ছে না ঠিকঠাক ভাবে। -1/2 + 3, এই যে এখানে বসাচ্ছি আমরা x এর মান -1/2, 2 * -1/2 + 1 -1/2 + 3। ঠিক আছে? প্লাস সি এর একটা সি, সি এর জন্য এখানে সেকেন্ড ব্র্যাকেট লাগবে, সেকেন্ড ব্র্যাকেট ছাড়া করা যাবে না। 2 * -1/2 + 1, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখন এগুলো একটু সরল করা লাগবে। হোল স্কয়ার যেহেতু আছে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, আমরা জানি 1/4 হবে, ইকুয়াল দিলাম। তাহলে এখানে কত পাবো আমরা? থাকলো, এখানে বসাবো করি হাফ -1, 3 × 6, হোল স্কয়ার আছে। এগুলো লিখি, এগুলো আমি লিখি এখানে। তাহলে একটু নিচ করে লিখতে হবে, b * 2 কাটা। তাহলে এখানে পাবো যে -1 + 1, 2 কাটা হয়ে গেছে। এখানে কি দেখো, এখানে বসাবো করি আমরা 2 - 1 + 3 × 6 প্লাস এই যে এটা কাটা, 2 কাটা, সি এখানে আছে -1 + 1, 2 কাটা গেলে এই যে -1, এই লেখা শেষ। এদিকে
এখন যেটা করব 1/4 লিখলাম ইকুয়াল টু a ইন্টু -1/6, তাহলে 6 থেকে 1 গেলে 5, 5/2 হোল স্কয়ার প্লাস -1 1, তাহলে b ইন্টু 0, এদিকে আসলে না লিখলেও চলে, এটা -1/6 5/2 প্লাস c এর ক্ষেত্রে -1 আর 1 চলে গেছে, তাহলে আমরা পাবো যে c ইন্টু -1 আর 1 চলে গেছে 0। এবার এগুলো মুছে দিই আমি। ঠিক আছে, এবার দেখো এগুলা করতে হবে। এখানে এখানে এই পাশে 1/4 আছে, থাকুক, কোনো সমস্যা নাই। এই পাশে কি হচ্ছে দেখো, a ইন্টু এটাকে স্কোয়ার করি, হ্যাঁ, তাহলে 5 স্কোয়ার মানে হলো 25, 2 স্কোয়ার মানে হলো 4, আর এগুলা দেখো 0 আছে, b ইন্টু 0 ইন্টু 5/2, তাহলে 0 দিয়ে গুণ করলে পুরোটা 0 হয়ে যাবে। এই 0 দিয়ে গুণ পুরোটা 0, 0 দিয়ে গুণ পুরোটা 0, তাহলে কারণ 0 দিয়ে কোনো সংখ্যায় গুণ করলে সবগুলো 0 হয়ে যায়, এইটা গুণ করলে 0 হয়ে যাবে, তাহলে আমরা এখানে পাবো যে কত 0, আর এখানে পাবো 0। কেমনি দেখালাম, দেখার জন্য 0 দিয়ে গুণ করলে পুরোটা 0 হয়ে যাবে, 0 গুণ করলে পুরোটা 0 হয়ে যাবে। তাহলে আমরা পেলাম যে 1/4 ইকুয়াল টু 20, গুণ করি এখানে, বা একটু থাকলেও সমস্যা নাই, এভাবে আছে, এভাবে থাকলেও সমস্যা নেই খুব বেশি। এগুলো 0 0 যোগ হয়ে কি 0 হয়ে গেছে, এবার না থাকলেও সমস্যা নাই, যোগ হয়েছে। হ্যাঁ, তাহলে এখন আমরা যেটা করব, খেয়াল করো বিষয়টা, আমরা যদি এর মানটা বের করতে চাই, তাহলে দেখো এর মানটা যদি বের করতে চাই, তাহলে আমরা কি করি, এখানের মধ্যে আর গুণ করতে পারি, ইচ্ছে করলে চাইলে আর গুণ করা যাবে। তাহলে আর গুণ যদি করি তাহলে কি অবস্থা হবে দেখো, এই যে এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে, তাহলে আমরা এদিকে করি 4 ইকুয়াল টু a ইন্টু 25 ইন্টু 4, বা ঠিক আছে। এখন আমরা যেটা করবো সেটা হলো যে একেবারে লিখে দিই 4 ইকুয়াল টু 100, 4 বুঝিয়ে কত 100, 100 এ, ঠিক আছে। তাহলে আমরা এখানের মধ্যে কি পাই, এখন এর সমান এই যে 4 উপরে থাকবে, 100 নিচে আসবে। আমরা জানি যে গুণ থাকলে এটা কি হয়ে যায়, ভাগ হয়ে যায়, পাশে এসে ভাগ হয়ে গেছে, তাহলে আমরা পাবো যে 1/25। ঠিক আছে, অনেক লম্বা কাজ করতে, তোমরা চাইলে এতগুলো লম্বা হিসাব না করে এক লাইন এখানে এসে করতে পারবা। এই যে দেখো, এই যে এইভাবে লিখে ফেলতে পারবা চাইলে, এত লম্বা হিসাব যদি করতে ইচ্ছা না করে, দেখো এটা কি করা যায়, এইখানে থাকলো 4, এই পাশে গেলে 4 যে নিচে আছে এটা উপরে চলে যাবে, 4 নিচে গেল, 1/4 থাকুক সমস্যা নাই, 4টা উপরে যাবে। হ্যাঁ, 25 যেহেতু উপরে আছে সেটা নিচে আসবে। হ্যাঁ, এই যে এর মান বের করতেছি আমরা, আবার 4 যেহেতু নিচে আছে উপরে যাবে, উপরে যাক, 25 যেহেতু উপরে আছে সেটা নিচে আসবে, যে নিচে আছে 4 4 কাটা, আমরা পাচ্ছি যে 1/25। এভাবে করে ফেলতে পারো এত লম্বা হিসাব না করেও। তাহলে আমরা এর মান এবং সি এর মান বের করে ফেলতেছি। এর মান, তাহলে এর মান আমরা পাইলাম যে 1/25, এটা এর মান। ঠিক আছে, এখন আমাদের বের করতে হবে যে এই বি এর মানটা। এখন আমরা বি এর মানটা বের করব, এগুলো মুছে দিই। তাহলে এর মানটা যেহেতু হয়ে গেছে, এর মান সে মান হচ্ছে, এখন বি এর মান। এখন দেখো বি এর মান একটু ঝামেলা আছে। এখন আমরা যদি বি এর মান যদি বের করতে চাই, একটু খেয়াল করো সবাই, বি এর মান যদি বের করতে চাই তাহলে এ আর সি কে ব্যানিশ করতে হবে। বি এর মান যদি আমরা বের করতে চাই তাহলে অবশ্যই
এ কেও ভ্যানিশ করতে হবে, সি কেও, এই যে এ কে ভ্যানিশ করতে হবে, সি কে ভ্যানিশ করতে হবে। কিন্তু এ আর সি এর মধ্যে কোনো কমন উৎপাদক নাই, এ আর সি এর মধ্যে কোনো কমন উৎপাদক নাই। এখানে আছে x+3, এখানে আছে 2x+1। তাহলে কোনোভাবেই কোনো অবস্থাতে এমন কোনো মান নাই যেটা বসাই এ কেও ভ্যানিশ করা যাবে, সি কেও ভ্যানিশ করা যাবে। আবার খেয়াল করো, এবং সি এর মধ্যে কোনো কমন উৎপাদক নাই। এখানে আছে 2x+1, এখানে আছে x+3, এটার সাথে এটার কোনো মিল নাই, কোনো ধরনের মিল নাই। হ্যাঁ, তাহলে এমন কোনো মান নাই যেটা বসাইয়ে এ কেও ভ্যানিশ করতে পারবো আমরা, সি কেও ভ্যানিশ করতে পারবো। তাহলে যেহেতু এ কেও ভ্যানিশ করতে পারবো না, সি কেও ভ্যানিশ করতে পারবো না, তাহলে মান বসাইয়ে আমরা কোনো অবস্থাতেই কোনোভাবেই বি এর মান বের করতে পারবো না। ঠিক আছে, আমি আবার বলি বিষয়টা, যেহেতু এ এবং সি এর মধ্যে কোনো কমন উৎপাদক নাই, সাধারণ উৎপাদক বা কমন ফ্যাক্টর, কমন উৎপাদক নাই। এখানে আছে এখন x+3, এখানে আছে 2x+1, তাহলে এমন কোনো মান নাই যেটা বসাই আমরা এ কেও ভ্যানিশ করতে পারবো, সি কেও ভ্যানিশ করতে পারবো না। যেহেতু পারবো না, সেহেতু এই প্রক্রিয়ায়, মান বসানোর প্রক্রিয়ায় মান বসিয়ে আমরা বি এর মান বের করতে পারবো না। তাহলে অন্য একটা প্রক্রিয়া আমাদের কি করতে হবে, মেনটেন করতে হবে, ফলো করতে হবে। তাই সেই প্রক্রিয়াটা কি, সেটা আমি তোমাদেরকে গত ক্লাসে দেখিয়েছি। সেটা হলো সহগ সমীকৃত করা। সহগ সমীকৃত করার প্রক্রিয়া তোমাদেরকে পর্ব 2 আমি দেখিয়েছি। আগে ক্লাস তোমরা একটু দেখে নিবা, তাহলে একটু আরো ভালো বুঝতে পারবা। তারপর আমি আজকে একটু আলোচনা করব। তাহলে সহগ সমীকৃত করার জন্য আমাদের এগুলো একটু ভেঙে নিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি 2 নং হতে পাই, 2 নং হতে পাই কি পাই, এগুলা একটু ভাঙতে হবে, ভাঙচুর করতে হবে। এই পাশটা থাকলো, এখানের মধ্যে আমাদের সূত্র বসাইতে হবে a প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার তে গেল। এখানের মধ্যে গুণ করতে হবে, প্লাস b ইনটু 2x স্কয়ার প্লাস 3 দুগুণে 6x, তারপরে এখন গুণ করব x+3, এই গুণটা হয়ে গেল প্লাস এদিকে প্লাস 2cx প্লাস c, গুণ শেষ, গুণ আমার শেষ হয়ে গেল। এখন একটু আরো কাজ আছে, গুণ শেষ হয়ে গেল। x স্কয়ার দিলাম, হবে চিহ্ন দিব, যেহেতু এটা এখনো হবে আছে, এই দিয়ে গুণ করে দিই। তাহলে এই দিয়ে গুণ করে দিলাম, x স্কয়ার প্লাস 6, 3 দুগুণে 6, 6x প্লাস 9a। এখানের মধ্যে দেখো, এখানে একটু যোগ করা যায়, আমরা যোগটা করে নিই। 2x স্কয়ার প্লাস 6x প্লাস x, তাহলে 7x হবে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা এই যে প্লাস 3 আছে থাকুক, 2cx প্লাস c, x square equal to sign of identity or identical sign, এগুলা যেভাবে ছিল সেভাবে থাকুক। এটা গুণটা কমপ্লিট করি, 2bx square plus 7bx plus 3b plus 2cx plus c। এখন আমরা এখানে যেটা করব সেটা হলো যে, দেখো এখানে একটু কমন নিয়ে ফেলবো, x স্কয়ার x, হ্যাঁ এই যে এগুলো কমন নিয়ে ফেলবো। প্রথমে x স্কয়ার কমন নিই, x স্কয়ার কমন নিলে এখান থেকে পাবো যে আমি a, হ্যাঁ, অথবা যদি তোমাদের বুঝতে একটু কঠিন হয় আমরা একটু সাজায় লিখি, অনেকে হয়তো এটা বুঝতে প্রথম নতুন বোর্ডিং লাগতে পারে। আমরা একটু সাজাই নিই, x স্কয়ার গুলো এক পাশে আনলাম, x স্কয়ার এখানে একটা আছে প্লাস 2bx। আমরা যেহেতু x স্কয়ার কমন নিব, এটা আসলে সহগ সমীকৃত করার জন্য একটা প্রক্রিয়া। x স্কয়ার গুলো নিয়ে ফেলাম, এবার x গুলা, x এই যে এখানে একটা আছে প্লাস 6x, হ্যাঁ, তারপর এখানে একটা আছে প্লাস 7bx, তারপর এখানে একটা আছে x ওয়ালা গুলো নিচে, x ওয়ালা 2cx, অর্থাৎ যেগুলোতে x আছে।
তাহলে নিয়ে ফেললাম। এবার এক্স স্কয়ার নিয়ে এসছি এদিকে, এক্স এরাগুলো এখানে নিয়ে আসছি। এখন বাকি যেগুলো আছে ধ্রুবপদ, এই যে এটা এই যে এটা, এই যে এটা, তারপর এই যেটা, এগুলো একটু একসাথে লিখতে হবে। হ্যাঁ, তাহলে এগুলো একটু সাজাই আমরা। 9a প্লাস 3b প্লাস c, এগুলো হলো ধ্রুবপদ। ঠিক আছে, এই যে তিন ধরনের পদ আমরা পেয়ে গেলাম। এখন আমরা এগুলোর থেকে কমন নিব। এখন এগুলো আমাদের কি করতে হবে? কমন নিতে হবে। তাহলে কমনটা নিয়ে ফেলে আমরা আগে এদিকে উপরে মুছে দিই। উপরে যেহেতু আমাদের কোনো কাজ নাই, এগুলো মুছে দিই আমরা আমাদের সুবিধার্থে। এই পাশে আছে এক্স স্কোয়ার, আছে থাকুক, সমস্যা নাই। এখানে এক্স স্কোয়ার কমন নেই আমরা, তাহলে এখানে আমি পাবো যে a প্লাস 2b, a প্লাস 2b। ঠিক আছে, তারপর এখানে আসি, এখানে x কমন নিব আমি। x কমন নিলে এখানে পাবো যে 6a। তারপর এখানে পাবো যে আমি এই যে 7b প্লাস 7b কমন নিয়ে ফেললাম। আর হ্যাঁ, তারপরে আরেকটা রয়ে গেছে এখানে প্লাস 2c, একটা আছে 2c। হ্যাঁ, কারণ এখানে x কমন চলে গেলে 2c থাকবে। এই যে কমন শেষ। আর এখানে তো আসলে এখানে তো কোনো x নাই, এটা যেভাবে ছিল সেভাবেই থাকবে। কমন নিয়ে ফেললাম। ঠিক আছে, কমন নেওয়ার প্রক্রিয়া এবং কাজ আমার শেষ। ঠিক আছে, আশা করি একটু বুঝতে পারছো কমন নেওয়ার প্রক্রিয়াটা। এক্স স্কয়ার কমন নিলাম, a প্লাস 2b হইল। তারপরে x কমন নিলাম, 6a প্লাস 7b, হ্যাঁ, প্লাস 2c হইল। আর এদিকে ধ্রুবপদগুলো 9a প্লাস 3b প্লাস c। এখন আমরা সহগ সমীকৃত করার জন্য আমাদের আসলে কি ঝামেলাটা একটু হইছে। সহগ সমীকৃত কেন করব বা কিভাবে করব, কেন করব এবং কিভাবে করব। ঠিক আছে, দেখো আমাদের a এবং c এর মান আগে বের হয়ে গেছে। a এবং c নিয়ে আমাদের কোনো কাজ নাই। ঠিক আছে, a এবং c নিয়ে আমাদের তেমন কাজ নাই। তাহলে a এবং c এর মান দরকার নাই, a এবং c এর মান দরকার নাই আমাদের। শুধু b এর মানটার জন্য আমরা আটকা পড়ে গেছি। b এর মানটার জন্য আমরা যেটা করব, এখান থেকে x, দেখো b এর মান, b কোথায় আছে? এখানে আছে, অবশ্য সব জায়গায় আছে b। এটা একটু ছোট, এটা একটু ছোট, এটা তিনটা পদ। আমরা সেজন্য এটা x স্কয়ারের সহগ, এই যে এটা x স্কয়ারের সহগ। তাহলে আমরা লিখি x স্কয়ারের সহগ সমীকৃত করে পাই। তাহলে এর সহগ সমীকৃত করে পাই। তাহলে x স্কয়ারের সহগ যদি আমরা সমীকৃত করি, খেয়াল করো বিষয়টা। এখানে এই পাশে x স্কয়ারের সহগ আছে a প্লাস 2b, a প্লাস 2b। x স্কয়ারের সহগ এই পাশে আছে a প্লাস 2b, আর এই পাশে x স্কয়ারের সহগ কিছু নাই, মানে 1 আছে। তার মানে এটা ইকুয়াল টু 1। খেয়াল করো আবার বিষয়টা, x স্কয়ারের পাশে এখানে মানে সহগ a প্লাস 2b, আর এখানে x স্কয়ারের সহগ কিছু নাই, মানে 1 আছে। তার মানে a প্লাস 2b ইকুয়াল টু 1। সহগ সমীকৃত প্রক্রিয়া হলো এটা। এটাই সেই সহগ সমীকৃত প্রক্রিয়া। এই পাশে x স্কয়ারের সহগ আমরা দেখতে পাচ্ছি a প্লাস 2b, আর এই পাশে x স্কয়ার সহগ কিছু নাই দেখতেছো, মানে 1 আছে। তার মানে a প্লাস 2b সমান 1। হ্যাঁ, তাইলে এখন আমরা এর মান কিন্তু আমরা আগে বাই করছিলাম, এই যে এটা, এর মানটা বসাই দেই। b এর মান তো আমরা এখন বাইর করব। তাহলে আমরা 2b ইকুয়াল টু এটা পক্ষান্তর করে দেই, 1 মাইনাস 1/25। 2b ইকুয়াল টু লসাগু করি, 25 মাইনাস 1 বা 2b ইকুয়াল টু 25 থেকে 1 গেল 24, নিচে আছে 25। এগুলো মুছে দিই, এগুলো আমার দরকার নাই। আমার শুধু b এর মান দরকার ছিল। আমি b এর মান বের করার জন্য সহগ সমীকৃত করে ফেলছি।
আমার বিয়ের মানটা চলে আসবে। অন্যান্য সহগগুলো সমীকৃত করার প্রয়োজন নেই, যেমন এক্স এর সহগ আছে, ধ্রুবপদ আছে, এগুলো আমার আসলে লাগবে না। অন্য অঙ্ক হয়তো লাগতে পারে, কিন্তু এই অঙ্কে লাগবে না। দেখো বিটা এখানে গুণ আছে, বিটা তাহলে এখানে ভাগ হয়ে যাবে, বি ইকুয়াল টু 24 ডিভাইড বাই, এটা এখানে গুণ আছে, ভাগ হয়ে যাবে, তাহলে ভাগ হলে নিচে যাবে, এটা নিচে চলে আসবে, কাটাকাটি করি 12 হবে, 12 গুণ 24, বি সমান 12 ডিভাইড বাই 25, বি এর মান চলে আসছে। এখন এই যে 1 নম্বর সমীকরণে এ বি সি মানগুলো বসাই দিব, তাহলে আমাদের কাজ শেষ। হ্যাঁ, তাহলে বি এর মান আমরা কত পাইলাম, এই যে 12 বাই 25, এটা এখানে লিখে রাখি একটু বলে, 12 বাই 25, ঠিক আছে, এটা হলো বি এর মান। তাহলে এখন এই লেখা 1 নং এ বি সি মান বসিয়ে পাই, 1 নং এ বি সি এর মান বসিয়ে পাই। ঠিক আছে, 1 নং কি 1 নং এ বি সি এর মান বসাই, বা মান বসিয়ে পাই, যাই দেখো না কেন। তাহলে লিখি আমরা, বাম পাশে ছিল এক্স স্কোয়ার ডিভাইড বাই 2x প্লাস 1 ইন্টু এক্স প্লাস 3 হোল স্কোয়ার হবে, চিহ্ন হবে, এর মান ছিল যে 1/25, নিচে যা আছে তাই লিখে ফেলি, 2x প্লাস 1 ইন্টু এক্স প্লাস 3 হোল স্কোয়ার প্লাস বি এর মান হলো যে এই যে 12/25, 12/25, নিচে আছে কি, লেখাতে একটু বুকিয়ে দিচ্ছে নাকি ভুল হয়েছে, লেখাতে একটু ভুল হয়েছে, বেশি লিখে ফেলছি এখানে, এখানে তো শুধু এটা হবে, এটা হবে না, হ্যাঁ, শুধু হবে যে 2x প্লাস 1, আর এখানে হবে যে শুধু x প্লাস 3, আর এখানে হবে যে c, আর c এর মান হলো যে -9/5, c এর মান হলো যে x প্লাস 3 হোল স্কয়ার। এই যে মানগুলো বসানো হয়ে গেছে, এখন এগুলো একটু সামান্য সরল করে দিব আমরা, হ্যাঁ, তাহলে 1/25, এটাকে উল্টাই দিব, তাহলে এটা উল্টাইলে কি হবে, এটা উপরে ছিল, এটা নিচে মনে মানে 1, এটা নিচে মনে মানে 1টা উপরে যাবে, x প্লাস 1টা নিচে আসবে। একই কাজ এখানেও 12/25, এটা নিচে মনে মনে 1 আছে, কিছু নাই মানে মনে মনে 1 আছে, নিচে কিছু নাই মানে কি, হ্যাঁ, মনে মনে 1 আছে, তাহলে 1টা উপরে গেল, এটা নিচে আসলো, এখানের মধ্যে যেটা হবে যে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাক, -9/5, এটা নিচে মনে মনে কিছু নাই মানে 1 আছে, তাহলে এই ভাগটা গুণ হবে, আমরা জানি যে ভাগগুলো কি হয়ে যায়, গুণ হয়ে যায়, যে এই ভাগটা গুণ হয়ে গেছে, সেজন্য এটা কি হয়ে গেছে, উল্টাই গেছে, ভাগটা গুণ হয়েছে, উল্টাই গেছে, ভাগ চিহ্নটা গুণ হয়ে গেছে, এই নিচেরটা উল্টে গেছে, মনে রাখবে যে নিচেরটা উল্টাবে, যে উপরেরটা না, নিচেরটা, এই যে ভাগটা গুণ হয়েছে, নিচেরটা উল্টাইছে, 1 উপরে গেছে, x প্লাস নিচে আসছে, ভাগটা গুণ হয়েছে, এটাও x প্লাস 3 উপরে ছিল, নিচে আসছে, 1টা নিচে ছিল, উপরে চলে গেছে, এখানে কি অবস্থা, x প্লাস 3 উপরে আছে। আশা করি একটু বুঝতে পারছো। তো শিক্ষার্থীরা এটা এই ক্লাসটা বাসায় কয়েকবার একটু রিভিউ করে দেখবা, যেহেতু টপিকসটা অঙ্কটা একটু ঝামেলাপূর্ণ আছে, হ্যাঁ, কয়েকবার রিভিউ করে দেখলে আশা করি বুঝতে পারবা, দেখে তারপরে যে বাড়ি কাজটা করে ফেলার চেষ্টা করবা, ঠিক আছে। তো আজকে আমাদের এতটুকু থাকবে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।